আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে বাচ্য। বাচ্য মানে আমরা ছোটোবেলায় পড়েছি বাচ্য মানে হচ্ছে ভয়েস চেঞ্জ, তাই তো? কী পড়েছি? ভয়েস চেঞ্জ। আমরা যখন কারক করেছিলাম আমরা জানি, যখন কারক করেছিলাম, কারক মানে কি বলেছিলাম না, কারক কথার আমি একটা প্রত্যয়গত অর্থ বলেছিলাম, ক্রি যোগ অক বা নক, তাই তো? তাহলে এখানে দেখো, ক্রি মানে কি বলেছিলাম? ক্রি মানে বলেছিলাম করা। ক্রিটা হচ্ছে ধাতু, আর এই অকটা কি? প্রত্যয়, তাই তো? এটা হচ্ছে কারকের ব্যুৎপত্তিগত অর্থ। কি বললাম? কারকের ব্যুৎপত্তিগত অর্থ। এবারে কারকের যদি আমি সাধারণ অর্থ বলতাম, তাহলে কারকের সাধারণ অর্থ হচ্ছে যিনি করেন বা যিনি সৃষ্টি করেন বা যিনি নির্মাণ করেন, সেটাই হচ্ছে কারক, এবং এটাই হচ্ছে কারকের সাধারণ অর্থ, তাই তো? ঠিক সেই রকমভাবে আমি যদি বাচ্যটা করি, দেখো বাচ্য, এটাকে যদি আমি ভাঙি তাহলে বচ ধাতু যোগ শুধু ত, ঠিক আছে? বসটা হচ্ছে ধাতু আর তটা হচ্ছে প্রত্যয়। এটাকে তয়ে তয়েও লিখতে পারো। বজ মানে কি? বলা। বজ মানে কি? বলা। তাহলে ভালো করে বোঝো, আমরা কারকের সাধারণ অর্থ জেনেছি, তাই তো? আর তোমার এবারে বাচ্চের সাধারণ অর্থটা জানলাম। বাচ্চের সাধারণ অর্থটা কী জানলাম? যে বজ যোগ ত, বজ মানে হচ্ছে বলা। এবারে দেখো, আমি যদি একটা উদাহরণ দিই প্রথমে, আমি বললাম ধরো তিনি খবরটা জানেন। কি বললাম? তিনি খবরটা জানেন। ভালো করে বোঝো, এই একটা উদাহরণ দিলাম। তাহলে বাক্যটিতে মূল উপাদান কটা আছে? তিনটা, একদম। একটা হচ্ছে কি? কর্তা, একটা হচ্ছে কর্ম, আর একটা হচ্ছে ক্রিয়া। ক্রিয়া মানে হচ্ছে কি? সমাপিকা ক্রিয়াও থাকতে পারে একটা বাক্যের মধ্যে, আর একটা বাক্যের মধ্যে অসমাপিকা ক্রিয়াও থাকতে পারে। আর সমাপিকা ক্রিয়াটা বাক্যের কোথায় বসে? সব সময় সমাপিকা ক্রিয়া বাক্যের বিধেয় অংশে বসে। কোথায় বসে? বিধেয় অংশে। তাহলে এই যে এই বাক্যটা তিনি খবরটা জানেন, এটা যে বললাম, এই বাক্যের তিনটা উপাদান, কর্তা, কর্ম, ক্রিয়া। ক্রিয়া মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া। এই সমাপিকা ক্রিয়া মানে হচ্ছে কি? সমাপিকা ক্রিয়া বাক্যের কোথায় বসে না? সমাপিকা ক্রিয়া সবসময় বাক্যের বিধেয় অংশে বসে। এই যে পরস্পরের যে সম্পর্ক, এই সম্পর্ক অনুযায়ী এই যে তিনটা উপাদান, এই তিনটা উপাদানের যে বক্তব্যের একটা যে সঙ্গতি রক্ষা বলতে পারো, বা সামঞ্জস্য বিধান, এই সামঞ্জস্য বিধান কিভাবে গড়ে উঠছে বা বাক্য কাঠামো কিভাবে গড়ে উঠছে, সেটা আমাদেরকে প্রথমে দেখতে হবে, তাই তো? তাহলে এখানে দেখো, তিনিটা কি? তিনিটা হচ্ছে কর্তা, তাই তো? খবরটা কি? কর্ম, আর জানেনটা কি? ক্রিয়া। কি ক্রিয়া? সমাপিকা ক্রিয়া, তাই তো? এবারে দেখো, বাক্যের মধ্যে যেমন একটা বক্তব্য থাকবে, মানে তুমি বাক্য বলবো একটা, ওই যে আমরা আগে বাক্য পড়েছিলাম যে একটা বাক্য তৈরি করতে গেলে বাক্যের কটা শর্ত লাগে? তিনটা শর্ত লাগে, বা ত্রিসূত্র বলা হয় বিশ্বনাথ কবিরাজের মত অনুযায়ী। তাহলে এই তিন সূত্র বা ত্রিসূত্র বা
ত্রয়ী সূত্র, যেমন হচ্ছে প্রথমে যোগ্যতা, তারপরে আকাঙ্ক্ষা, তারপরে আসক্তি। একটা বাক্য তৈরি করতে গেলে তার এই তিনটা শর্ত মাস্ট লাগবে। ঠিক সেই রকম আমরা দেখছি একটা বাক্যের মধ্যে প্রথমে কর্তা রয়েছে তিনি, খবরটা হচ্ছে কর্ম, জানেনটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। বাক্যের মধ্যে এই যে একটা বক্তব্যের বিষয় আছে, তেমনি একটা বিশেষ বাচনভঙ্গিও তো রয়েছে, মানে বলার ভঙ্গিও তো রয়েছে নাকি? এই যে বাচনভঙ্গি, বাক্যভেদে এই বাচনভঙ্গির পরিবর্তন ঘটাতে পারে কে? না তিনি খবরটা জানে, এটা একটা, তার খবরটা জানা হয়েছে। ধরো বাচনভঙ্গি অনুযায়ী আমি এটা পরিবর্তন করতে পারি, তিনি খবরটা জানে, এটা একটা বাচনভঙ্গি। আবার এটা বলতে পারি তার খবরটা জানা হয়েছে, এটা বলতে পারি না বলতে পারিনি বলো? তার খবরটা জানা হয়েছে, বলতে পারি তো? তার খবরটা জানা হয়েছে। তাহলে দেখো এই বাক্যটা আর এই বাক্যটা, এই যে দুটো বাক্য বললাম, এই দুটো বাক্যের বক্তব্য একই, কিন্তু বলার ভঙ্গি হচ্ছে পৃথক। মানে এটার বলার ভঙ্গি আলাদা, আবার এটার বলার ভঙ্গিটা হচ্ছে আলাদা। সেই জন্য বাক্যের যে স্ট্রাকচার বা বলতে পারো কাঠামো, সেই কাঠামোগত রূপও হচ্ছে আলাদা। মানে এইটা স্ট্রাকচার আলাদা বা কাঠামো আলাদা, এইটা স্ট্রাকচার আলাদা। বুঝতে পারছো না পারছো না? পারছো? প্রথমে ধরো প্রথম বাক্যে আমরা যদি বলি যে তিনি কর্তার সঙ্গে জানেন, ক্রিয়া সরাসরি সম্পর্ক আছে, তিনি তো কর্তা, তার সঙ্গে জানেন, এই জানেনটা কি? ক্রিয়া, ক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্ক আছে, আর এই খবরটা হচ্ছে কর্ম। দ্বিতীয় বাক্যে তার আর প্রত্যক্ষ কর্তা কিন্তু নয়। এই যেমন তিনি প্রত্যক্ষ কর্তা, ডাইরেক্ট আমি দেখতে পাচ্ছি যেটা কর্তা, এই তাঁরটা কিন্তু প্রত্যক্ষ কর্তা নয়। তাহলে বাক্যে তাঁর প্রাধান্য নেই। বুঝতে পারলে না পারলেনি? পারলে? তাহলে খবরটা হচ্ছে কর্ম হলেও কর্তার মতো, খবরটা যদিও কর্ম কিন্তু কর্তার মতো। সেজন্য জানেন ক্রিয়ার সঙ্গে খবরটা সরাসরি সম্পর্ক হয়েছে, জানেন ক্রিয়ার সঙ্গে খবরটা সরাসরি সম্পর্ক হয়েছে। তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি, মানে বাক্যের ক্ষেত্রে বাচ্যের ক্ষেত্রে বাক্যের বাচনভঙ্গি অনুযায়ী কর্তা, কর্ম বা ক্রিয়াপদের প্রাধান্য নির্দেশ করে, অর্থাৎ ক্রিয়াপদের রূপের যে পরিবর্তন ঘটায় তাকে আমরা বলি বাচ্য। তাই তো? তিনি খবরটা জানেন, এখান থেকে আমি বললাম তার খবরটা জানা হয়েছে, এইটা যখন আমি বাচনভঙ্গি অনুযায়ী পরিবর্তন করলাম, এই পরিবর্তনটাই হচ্ছে বাচ্য। অর্থাৎ ক্রিয়ার রূপের পরিবর্তনই, আমি যদি এক কথায় বলি, এক কথায় আমি যদি উত্তরটা দিই, এক কথায় হচ্ছে যে ক্রিয়ার রূপের পরিবর্তন, বা এটা পরিবর্তন লেখা যাবে না, পরিবর্তনই বাচ্য। বলতে পারি না পারি না? বাচ্য। তাহলে সাধারণত বাক্যের বাচনভঙ্গি অনুযায়ী কর্তা, কর্ম আর ক্রিয়াপদের যে প্রাধান্য নির্দেশ করে, অর্থাৎ বলতে পারি ক্রিয়াপদের রূপের যে পরিবর্তন ঘটায় তাকে বলা হয় বাচ্য। এক কথায় যদি বলি, ক্রিয়ার রূপের যে পরিবর্তন বা ক্রিয়া রূপের পরিবর্তনই বাচ্য। বুঝতে পারলে? এবারে আমরা যদি বাচ্চের শ্রেণীবিভাগে যাই, ধরো আমি বললাম বাচ্চের শ্রেণীবিভাগে আমি যাব, তাই তো? তাহলে বাচ্চের আমি যদি শ্রেণীবিভাগে যাই, শ্রেণীবিভাগ ভালো করে বোঝো, এই বাক্যের শ্রেণীবিভাগ অনুযায়ী প্রথাগত বাংলা ব্যাকরণ অনুসারে, আবার বারবার বলছি, প্রথাগত বাংলা ব্যাকরণ অনুসারে বাচ্য 4 প্রকার, কোথাও দেয় 3 প্রকার, যেখানে যেমন দেবে 3 প্রকার যদি দেয় তাহলে 4 প্রকার দেবে না, আর 4 প্রকার যদি দেয় তাহলে 3 প্রকার দেবে না। কিন্তু আমাদেরকে প্রথাগত বাংলা ব্যাকরণ অনুসারে বাচ্যকে যে 4 ভাগে ভাগ করা যায় সেটাই মনে রাখতে হবে। ঠিক আছে? 1 নম্বর হচ্ছে তোমার কর্তৃবাচ্য, 2 নম্বর হচ্ছে কর্মবাচ্য, 3 নম্বর ভাববাচ্য,
4 নম্বর কর্ম কর্তৃবাচ্য। তাহলে প্রথাগত বাংলা ব্যাকরণ অনুসারে বাচ্যকে 4 ভাগে ভাগ করা যায়: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। পরের দিন আমরা আলোচনা করব কর্তৃবাচ্য কাকে বলে, কিভাবে করব, কর্মবাচ্য কাকে বলে, কিভাবে করব। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।